আসসালামু আলাইকুম। আজ আমি এটা আমার পার্ট 3 এক্সপ্লেইন করব। তোমরা যারা আগের 2টি পার্ট দেখোনি তারা অবশ্যই আগের 2টি পার্ট দেখে নিও। তো চলো শুরু করা যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম যখন অনরোকে কিস করে তখনই সেখানে মিস শিয়া চলে আসে। শিয়া রেগে ওদের দুজনকে জিজ্ঞাসা করে, তোমরা এখন কি করছো এখানে? এতে ওরা অবাক হয়ে শিয়ার দিকে তাকিয়ে থাকে। অন্ধ্র তখন সেখান থেকে চলে যায়। এতে পিছন পিছন অন্ধ্রর সাথে চলে যায়, যেটা দেখে মিস শিয়া অনেক বেশি রেগে যায় আর অন্ধ্রকে বলে, তোমাকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেবো না, তুমি আমার কাছ থেকে মুখে কেড়ে নেওয়ার চেষ্টা করছো। পরের দিন সকালবেলা মিস শিয়া অন্ধ্রর কাছে চলে যায়। অন্ধ্র জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এতে মিস শিয়া বলে, আমি তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি। মিস শিয়ার মেয়ের তখন অন্ধ্রকে ওই গিফটটি দেয়, যার ভিতরে অন্ধ্র একটি কাটা হাত দেখতে পায়। ওই হাতে একটি আংটি পরানো ছিল। আংটিটি দেখে অন্ধ্র চিনে ফেলে যে এটা মিস শিনের হাত। এতে অন্ধ্র বুঝতে পারে যে মিস শিন আর বেঁচে নেই। এটা ভেবে অন্ধ্র তো কান্না করতে থাকে। মিস শিয়া বলে, তাহলে তুমি চিনেই ফেলেছো এটা কার হাত, আর এটাও শুনে নাও যে তোমার প্রাণপ্রিয় বান্ধবী অর্থাৎ মিস শিনকে আমার ভাই মেরে ফেলেছে। যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার অবস্থাও ঠিক এরকম হবে। অন্ধ্র তো কান্না করছিল, তখনই সেখানে চলে আসে। অন্ধ্রকে এভাবে কান্না করতে দেখে শিয়াকে জিজ্ঞাসা করে, তুমি ওর সাথে কি করেছো? শিয়া বলে, আমি তো এখানে শুধু ওকে একটি গিফট দিতে এসেছিলাম। বলে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। এতে শিয়া সেখান থেকে চলে যায়। তখনই হঠাৎ করে অন্ধ্রর তো বমি আসতে থাকে। এতে ওর জন্য ডাক্তার ডেকে আনে। ডাক্তার মুকে জানায় যে অন্ধ্র প্রেগনেন্ট। রুমের ভিতরে এটা অন্ধ্রও শুনতে পায়। এতে খুশি হয় ঠিকই, কিন্তু অন্ধ্রর জন্য একটু খারাপ লাগতে থাকে। এরপর অন্ধ্র সোজা শেংফ্যাংয়ের কাছে চলে যায় আর ওকে জিজ্ঞাসা করে, যদি তুমি আর কিছু জেনে থাকো তাহলে আমাকে ভালোই ভালোই বলে দাও। শেংফ্যাং বলে, আমি আর কিছু জানি না, তুমি যদি আমাকে মেরেও ফেলো তাহলে ওগুলো আমি বলবো না। এতে শেংফ্যাং এর উপরে চাপ দিতে থাকে আর ওকে অনেক টর্চার করতে থাকে যাতে ও সত্যি কথা বলে দেয়। এদিকে মিস শিয়ার মেড মিস শিয়াকে এসে বলে যে অন্ধ্র প্রেগনেন্ট, যেটা শুনে মিস শিয়া তো অনেক বেশি রেগে যায় আর আগে চোটে নিজের মেডকে একটি চড় মেরে বসে। অনেক টর্চার করার পরও শেংফ্যাং তো মুকে কিছু বলার জন্য রাজি হয় না। এতে ওই সিক্রেট রুম থেকে বেরিয়ে আসে, যেটা আবার লুকিয়ে লুকিয়ে শিয়া দেখে ফেলে। সেখান থেকে চলে যেতে শিয়া ওই সিক্রেট রুমে ঢুকে পড়ে আর সেখানে শেংফ্যাংকে দেখতে পায়। সিন এখানেই কাট হয়। পরের সিনে দেখানো হয় যে শিয়া কমান্ডারের কাছে গিয়ে সবকিছু বলে দেয়। কমান্ডার তখন শিয়াকে বলে, তাহলে তুমি নিজের চোখেই তো দেখলে আমাদেরকে ধোকা দিচ্ছে। যদিও আমাদেরকে ধোকাই নাই দিত তাহলে শেংফ্যাং এর ব্যাপারে আমাকে সবকিছু আগে থেকেই জানিয়ে রাখতো। আর বিয়ের এতদিনে হয়তো তুমি বুঝে গিয়েছো যে তোমাকে একদমই ভালোবাসে না। শিয়াও তখন মনে মনে ভাবতে থাকে, ভাই যা বলেছে তা তো ঠিকই বলেছে। এদিকে দেখানো হয় অন্ধ্রর সাথে সিহুয়া দেখা করতে আসে। তখনই সেখানে চলে আসে। মুকে দেখে সিহুয়া ওর দিকে বন্দুক তাক করে। এতে তখন সিহুয়ার দিকে বন্দুক তাক করে, কিন্তু তখনই সেখানে সিহুয়ার দুইজন সঙ্গী এসে মুয়ের দিকে বন্দুক তাক করে, যেটা দেখে অন্ধ্র তো মনে মনে ভয় পেয়ে যায়। অন্ধ্র মনে মনে ভাবে, এখনই যদি ও মুকে না আটকায় তাহলে সিহুয়া হয়তো মুয়ের কোনো ক্ষতি করে দিতে পারে। তাই মুকে আটকানোর জন্য অন্ধ্র তখন ওর গুলির সামনে দাঁড়ায়। এটা দেখে অবাক হয়ে যায়। অন্ধ্র বলে, তোমার তো আমার মৃত্যুতে কোনো যায় আসে না। এটা বলে অন্ধ্র বন্দুকটি নিয়ে নিজের পেটের দিকে ধরে আর বলে, কিন্তু ও তো তোমার সন্তান, ওর জন্য নিশ্চয়ই তোমার যায় আসবে। হয় তুমি সিহুয়াদেরকে এখান থেকে যেতে দাও, না হলে ওকে মেরে ফেলো। তো এটা দেখে পুরো হতভম্ব হয়ে যায় আর বলে, তুমি শেষ পর্যন্ত সিহুয়াকে বাঁচানোর জন্য আমাদের বাচ্চার ব্যাপারেও পরোয়া করছো না। কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় আর নিজের রুমে যে এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে থাকে। কিছুক্ষণ পর সেখানে অন্ধ্রও চলে আসে, কিন্তু অন্ধ্র সেখানে আসতেই তো সমস্ত রাগ ওর উপরে ঝাড়তে থাকে আর ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই সেখানে শিয়া চলে আসে। শিয়া অন্ধ্রকে বলে, তুমি সিহুয়ার প্রতি এত কেন দরদ দেখাও? কোথাও আবার এই সন্তান সিহুয়ার নয় তো? মূলত এই কথাটা শিয়া মুকে উস্কানোর জন্য বলছিল, যাতে আরো অন্ধ্রর সাথে খারাপ ব্যবহার করে। তবে তখনই খেয়াল করে যে অন্ধ্রর অনেকটা ব্লিডিং হচ্ছে। এটা দেখে তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনে। ডাক্তার মুকে বলে যে বাচ্চাটা একটুর জন্য বেঁচে গিয়েছে, তবে অন্ধ্রর দিকে এবার থেকে ভালো করে খেয়াল রাখতে হবে। তো অনেক বেশি গিল্টি ফিল করছিল। অন্ধ্রর সাথে ওর এমনটা করা একদমই উচিত হয়নি। ও অন্ধ্রর কাছে গিয়ে ক্ষমা চায়, কিন্তু অন্ধ্র মুকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। এতে কথা না বাড়িয়ে সেখান থেকে বের হয়ে যায়।
এদিকে সিহুয়া তো অন্ধ্রর অনেকটা প্রশংসা করতে থাকে যে অন্ধ্র আজ নিজের জীবনে ঝুঁকি নিয়ে ওদেরকে বাঁচিয়েছে। সিহুয়ার সঙ্গে লু তখন সিহুয়াকে জিজ্ঞাসা করে কোথাও আবার আপনি অন্ধ্রর প্রেমে তো পড়ে যাননি। এতে সিহুয়া বলে এসব আজে বাজে বকা বন্ধ করো, অন্ধ্রর অলরেডি মুয়ের সাথে বিয়ে হয়ে গিয়েছে। লু বলে তাতে কি হয়েছে, মার্শাল মু তো ওকে জোর করে বিয়ে করেছে, আপনার হাতে এখনো চান্স আছে অন্ধ্রকে নিজে করে পাওয়ার। তবে এসব কথা শুনে সিহুয়ার যে একটি মেয়ের সঙ্গী ছিল যার নাম নিজির তো একদমই ভালো লাগছিল না। পরে আমরা জানতে পারি নিজি তো মনে মনে সিহুয়াকে পছন্দ করত, তবে ও সিহুয়াকে কথা জানাতে অনেক বেশি ভয় পেত, কারণ ও নিজেকে সিহুয়ার যোগ্য মনে করত না। এদিকে মু তো অন্ধ্রর অনেকটা কেয়ার করছিল, যেটা দেখে শিয়া অনেক বেশি জ্বলছিল। পরের দিন আমরা অন্ধ্রকে লুকিয়ে লুকিয়ে মুয়ের অফিসে যেতে দেখি, সেখানেও কিছু কাগজ ঘাটাঘাটি করছিল। মেয়ের এসে অন্ধ্রকে বলে মার্শাল মু যদি জানতে পারে রাগ করবে। অন্ধ্র তাড়াতাড়ি করে নিজের কাজ সেরে সেখান থেকে চলে যেতেই যাবে, কিন্তু তখনই ওর শরীর খারাপ হতে থাকে। তবে তখনই সেখানে মু চলে আসে। মু অন্ধ্রকে কোলে তুলে নেয় আর ওকে বাড়িতে নিয়ে আসে, যেটা দূর থেকে শিয়া দেখে ফেলে। শিয়া তো এতেও প্রচন্ড রেগে যায়। এরপর শিয়া সোজা খাবার নিয়ে শেংফ্যাংয়ের কাছে চলে যায়। অনেকদিন পর খাবার পেয়ে শেংফ্যাং তো মনে সুখে খেতে থাকে। শিয়া শেংফ্যাংকে বলে তুমি কি জানো যে তোমার ছেলে এখানে তোমাকে ছাড়ানোর জন্য এসেছে। শেংফ্যাং বলে এটা আমি অনেক আগে থেকেই জানি। শিয়া বলে কিন্তু তুমি ভুল জানো, তোমার ছেলে এখানে তোমাকে ছাড়ানোর জন্য নয়, বরং অন্ধ্রর জন্য এসেছে। এমনকি অন্ধ্রও তো এখন প্রেগনেন্ট, আর ওর বাচ্চার বাবা হচ্ছে সিহুয়া। তুমি এখানে নরকে জীবনযাপন করছো, কোথায় তোমার ছেলে তোমাকে বাঁচাবে তা না করে একটি মেয়ের পিছনে পড়ে রয়েছে। তাহলে বুঝতেই পারছো অন্ধ্র তোমার ছেলের উপরে কি জাদু করেছে। এটা বলে শিয়া শেংফ্যাং এর পাশে একটি চাবি রেখে সেখান থেকে চলে যায়। শেংফ্যাং তখন বলতে থাকে অন্ধ্র আমি কিছুতেই আমার ছেলেকে তোমার ফাঁদে পা দিতে দেব না। এটা বলে শেংফ্যাং তখন ওই চাবিটি ধরার চেষ্টা করতে থাকে। এদিকে আমরা অন্ধ্রকে বাগানে ঘুরতে দেখি, তখনই সেখানে শেংফ্যাং চলে আসে, অর্থাৎ শেংফ্যাং নিজেকে সেখান থেকে ছাড়িয়ে নিয়েছিল। শেংফ্যাং অন্ধ্রকে দেখা মাত্রই ওর উপরে আক্রমণ করে আর অন্ধ্রর গলা টিপে ধরে। শেংফ্যাং অন্ধ্রর গলায় এতটা প্রেশার ক্রিয়েট করেছিল যার কারণে অন্ধ্রর তো ব্লিডিং হতে শুরু করে। তখনই সেখানে মু চলে আসে। এটা দেখে মু তাড়াতাড়ি শেংফ্যাং এর দিকে গুলি চালায়। এতে সেখানে শেংফ্যাং এর মৃত্যু হয়ে যায়। মু তাড়াতাড়ি অন্ধ্রকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যায়। ডাক্তার মুকে বলে যে অন্ধ্রর মিসক্যারেজ হয়ে গিয়েছে আর অন্ধ্র কোনো সময় মাও হতে পারবে না, যেটা শুনে মুয়ের তো অনেক বেশি খারাপ লাগে। অন্ধ্র এটা শুনতে পায়। মু মনে মনে ভাবে যদি অন্ধ্র এখানে থাকে ভবিষ্যতে হয়তো অন্ধ্রর কোনো বিপদ হতে পারে। আজ শেংফ্যাং ওকে মারার চেষ্টা করেছে, কাল হয়তো অন্য কেউ করবে। এরপর কিছুক্ষণ কেটে যায়, তারপরে আমাদেরকে দেখানো হয় মু অনেকটা ড্রিঙ্ক করে সেখানে চলে আসে আর অন্ধ্রকে বলি তুমি এখনো এখানে কি করছো, বাচ্চাটা তো নষ্ট হয়ে গিয়েছে, এতদিন আমি ওই বাচ্চার জন্যই তোমাকে এখানে রেখেছিলাম, এখন বাচ্চাটা মরে গিয়েছে, তাই তোমার এখানে থাকার আর কোনো দরকার নেই। মু তো অন্ধ্রকে কষ্ট দেওয়ার জন্য আরো অনেক কথা বলতে থাকে আর ওকে এখান থেকে বের হয়ে যেতে বলে। এগুলো শুনে অন্ধ্র তো অনেক বেশি কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। অন্ধ্র সেখান থেকে চলে যাওয়ার পর মু তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল আর মনে মনে অন্ধ্রর কাছে ক্ষমা চাচ্ছিল। মু বলে এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এদিকে আমরা সিহুয়াকে দেখতে পাই যে জানতে পারে ওর বাবাকে মু মেরে ফেলেছে। এতে সিহুয়া তো মুয়ের উপরে অনেক বেশি রেগে যায়, কিন্তু তখনই সেখানে সিহুয়ার কাছে অন্ধ্র চলে আসে। অন্ধ্র সেখানে আসলে সিহুয়া ওকে জিজ্ঞাসা করে আমার বাবা কি করে মারা গেল, নিশ্চয়ই আমার বাবাকে মু ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। এতে অন্ধ্র তখন সবকিছু খুলে বলে যে মু কেন ওর বাবাকে মেরে ফেলেছে। তারপরও সিহুয়া বলে যেহেতু মু আমার বাবাকে মেরে ফেলেছে সেহেতু প্রতিশোধ তো আমি নেবই, মু আমার শত্রু। সিহুয়া অন্ধ্রকে বলে তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি খুব তাড়াতাড়ি মুকে মেরে ফেলবো, ওর উপর প্রতিশোধ নেব। এতে অন্ধ্র বলে তুমি যা ইচ্ছা তাই করো, আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই, এমনিতেও আমি মুকে আর ভালোবাসি না, ওর মতো মানুষকে কি করে একজন ভালোবাসতে পারে। পরের দিনে আমরা সিহুয়াকে মার্কেটে যেতে দেখি, যেখানে সবার সামনে শেংফ্যাং এর লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। নিজের বাবার এমন অবস্থা দেখে সিহুয়ার তো অনেক বেশি রাগ হয় মুয়ের উপর। তখনও একটি বোমা বিস্ফোরণ করে যার কারণে চারদিকে ধোয়া ধোয়া হয়ে যায়। এই সুযোগে সিহুয়া ওর বাবাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তার আগে সেখানে মু চলে আসে। মু এখানে সিহুয়াকে মারতেই যাবে, কিন্তু তার আগে সেখানে ঝংলেই নামে একজন লোক এসে মুয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ঝংলেইকে এখানে দেখে মু তো অনেক বেশি অবাক হয়ে যায়। আর তোমরা হয়তো একে চিনতে পারবে না, আমি তাই জন্য তোমাদেরকে মনে করিয়ে দিই ড্রামার প্রথম দৃশ্যে আমাদেরকে যে গার্ডকে দেখানো হয়েছিল
যে লিউর কাছে গিয়েছিল সেই হচ্ছে ঝংলে। সুযোগ পেয়ে সিহুয়া সেখান থেকে পালিয়ে যায়। এরপর মু বাড়িতে ফিরে আসে আর ঝংলে এর ব্যাপারে ভাবতে থাকে। মু নিজের গাইডকে আদেশ দেয় যাতে ঝংলেইকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করা হয়। এরপর আমরা ঝংলেইকে লিউর কবরের কাছে যেতে দেখি, যেখানে গিয়েও কান্না করতে থাকে আর বলতে থাকে, আপনি কেন আমাকে ছেড়ে চলে গেলেন? অনরু আপনার মাকে বাঁচানোর জন্য অনেক বেশি কষ্ট করছে, যার কারণে মু ওর সঙ্গে অনেক খারাপ করেছে, অনরু ওকে অনেক টর্চার করেছে। ঝংলে এখানে এটাও বলে যে আপনি তো জানতেন অনরু আপনাকে ধোঁকা দিয়েছে, কিন্তু আসলে সেটা সত্যি ছিল না, বরং অনরু আপনার মাকে বাঁচানোর জন্য এসব করেছিল। পাশে দাঁড়িয়ে এতক্ষণ ধরে মু এসব কথা শুনছিল। এসব কথা শুনে মু তো হতভম্ব হয়ে যায় আর ঝংলেইকে জিজ্ঞাসা করে, আপনি এসব কি বলছেন? যা বলছেন আপনি কি সত্যি বলছেন? ঝংলেই তখন মুয়ের উপর অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি অনরুর সাথে অনেক বেশি খারাপ করেছো, আর অনরুকে কষ্ট দেওয়া মানে লিউকে কষ্ট দেওয়া। মু তখন ঝংলেইকে সবকিছু খুলে বলতে বলে। ও বলে যে আমি তো অনরুর সাথে এরকম করেছি লিউর প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ আমি জানতাম লিউর মৃত্যুর পিছনে অনরুর হাত আছে। ঝংলে এটা শুনে রেগে যায় আর বলে, তোমার উচিত ছিল সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, কিন্তু তা না করে তুমি প্রতিশোধের আগুনে জ্বলেছো আর অনরুর উপর অত্যাচার করেছো। এটা বলে ঝংলেই তখন মুখে সবকিছু খুলে বলে যে অনরু কেন এটা করেছিল, শেং ফ্যাং ওকে থ্রেট দিয়েছিল। এসব কিছু শুনে মু তো কান্না করতে থাকে আর বলতে থাকে, তাহলে এতদিন আমি অনরুকে ভুল বুঝে এসেছি আর ওর উপরে টর্চার করেছি। মু ঝংলেইকে বলে, আমি হচ্ছি লিউ। এটা শুনে ঝংলেই রেগে বলে, তুমি মিথ্যা বলছো। ঝংলে মুকে মারতে থাকে আর বলতে থাকে, তুমি লিউ হতেই পারো না। এটা বলতে বলতে ঝংলেই কান্না করতে থাকে। পরের সিনে দেখানো হয় ঝংলেই অনরুর সাথে দেখা করতে আসে আর এখান থেকে আমরা জানতে পারি ঝংলেই অনরুর বড় ভাই হয়। ঝংলেই অনরুকে জিজ্ঞাসা করে, আজ পর্যন্ত মু তোমার সঙ্গে কি কি খারাপ করেছে? এতে অনরু তখন প্রথম থেকে শেষ অবধি সব ঝংলেইকে খুলে বলে যে কি করে মু ওকে জোর করে বিয়ে করেছে, ওর উপরে টর্চার করেছে আর বাচ্চা নষ্ট হওয়ার পরে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এসব কিছু শুনে ঝংলেই তখন নিজের মুখে একটি চড় মারে আর বলে, সবকিছু আমার জন্য হয়েছে। অনরু বলে, আপনি নিজেকে কেন দোষ দিচ্ছেন? এতে আপনার কোনো দোষ নেই। ঝংলেই বলে, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি মুকে কোনোদিন ক্ষমা করে দিতে পারবে? অনরু বলে, কখনোই না, আমি তাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। এদিকে দেখানো হয় কমান্ডার মুয়ের উপর অনেক বেশি রেগেছিল আর বলছিল মু দিন দিন ওর হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, আজকাল মু ওর একদমই কথা শোনে না। তাই ও তখন ওর গার্ডকে বলে মুকে শেষ করে দিতে। পরের সিনে দেখানো হয় যে 3 জন গার্ড যায় মুকে মারার জন্য, তবে রুমে তখন মু ছিল না। পিছন থেকে মু এসে ওদের 3 জনকে গুলি করতে থাকে। তবে লড়াই করতে গিয়ে মুয়ের একটু আঘাত লেগে যায়, যদিও আঘাতটা অতটাও গুরুতর ছিল না। তারপরও মু নিজের গার্ডকে বলে অনরুকে গিয়ে বলতে যে মু এখন মৃত্যুশয্যায় আছে, তাই যেন অনরু শেষবারের মতো এসে মুকে দেখে যায়। এতে গার্ড তখন সোজা অনরুর কাছে চলে যায় আর অনরুকে বলে, শেষবারের মতো মার্শাল মু আপনাকে দেখতে চায়। এতে অনরু মুকে দেখতে যায়, তবে অনরু তো মুয়ের সব নাটক ধরে ফেলে আর মুয়ের উপর অনেক বেশি রেগে যায়। অনরু বলে, প্রত্যেকবার তুমি আমার বিশ্বাস নিয়ে এভাবে খেলা করো। এটা বলে অনরু রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেখানো হয় যে ডাক্তার এসে শিয়াকে বলে, আপনি প্রেগনেন্ট হয়েছেন, যেটা শুনে শিয়া অনেক খুশি হয়। তবে তখনই সেখানে অনরুও চলে আসে। অনরু এটা শুনে অবাক হয়ে যায়। তখন আবার সেখানে অনরুর পিছন পিছন মুও চলে আসে। মু এটা শুনে আরও বেশি অবাক হয়ে যায়, কারণ ও তো কোনো সময় শিয়ার ধারে কাছেও যায়নি। অনরু আবারও মুকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে শিয়া ওই ডাক্তারের মাথায় বন্দুক ঠেকিয়ে ওকে জোর করে এই মিথ্যা কথাটি বলিয়েছে। রাতের বেলা আমরা সিহুয়া আরও সঙ্গীদের কমান্ডারে আর্মি ক্যাম্পে লুকিয়ে লুকিয়ে যেতে দেখি। ওরা ওখানে গিয়ে ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। এর পরের দিন সকালবেলা কমান্ডার যখন এই খবর পায় তখন তো সে সিহুয়ার উপর অনেক বেশি রেগে যায়। এদিকে মু কিছুতেই বুঝতে পারছিল না যে শিয়া কি করে প্রেগনেন্ট হলো, কারণ ও তো কোনো সময় শিয়ার ধারে কাছেও যায়নি। শিয়া তখন বলে, তুমি কেন অনরুর কথা ভেবে নিজের জীবনটা এভাবে নষ্ট করছো? ওদিকে অনরু তো সিহুয়ার কাছে চলে গিয়েছে, দেখো সিহুয়াকে ভালোবাসে। যেটাতে মু তখন মনে মনে ভাবতে থাকে, সত্যি কি অনরু সিহুয়াকে ভালোবাসে? আর এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। দেখা হবে পরের পার্টে।